দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন ইউ ল্যাবের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সাংবাদিক আনিস আলমগীর এবং নতুন বার্তা 24.com এর নির্বাহী সম্পাদক ইকরাম কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের তুমুল হট্টগোলে পণ্ড হয়ে গেছে তার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলায় সাক্ষ্য গ্রহণ। আগামী সোমবার আবার সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছে আদালত। আদালতের মধ্যে তারা সবসময় হট্টগোল করেছে, অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে, গালিগালাজ করেছে, আক্রমণ করেছে, জজ সাহেবকে ঘেরাও করেছে। পিপি সাহেব বারবার আমরা যে সাবমিশন দিয়েছি সেখানে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন। ঘুষের মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদাকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। ফলে হাইকোর্টের বেঞ্চে নতুন করে নিষ্পত্তি হবে মামলাটি। স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা বা এনজিওকে এখন থেকে কোনো প্রকল্প গ্রহণ করতে হলে আগে এনজিও ব্যুরোর অনুমোদন নিতে হবে। এমনকি বিদেশি বিশেষজ্ঞ নিয়োগেও নিতে হবে অনুমোদন। এ সংক্রান্ত একটি নতুন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় 22শে জানুয়ারি অভিযোগপত্র দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। 2টি হত্যা মামলায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ.এম. শফিকুল ইসলাম এই আদেশ দেন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, শোনার পরে আগামী 22-1 তারিখ অভিযোগপত্র দাখিল করার জন্য এই মামলার তদন্তকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন প্রকৃতি ও মানুষের শিল্পী কাইয়ুম চৌধুরী। রোববার ধ্রুপদী সঙ্গীতের মঞ্চে কথা বলার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাদ আসর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমাদের শিল্পীদের মধ্যেই শুধু না, নানা দিক দিয়ে তিনি ছিলেন প্রায় অভিভাবকের মতো। বাংলাদেশের পুস্তকে কাইয়ুম চৌধুরী কিন্তু প্রচ্ছদকে শিল্প তৈরি করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীকে জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে জগলুল আহমেদ চৌধুরীর চিকিৎসায় অবহেলার অভিযোগে পান্থপথের মোহনা হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে 5 উইকেটে জিতেছে টাইগাররা। ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাট্রিক করেছেন তাইজুল। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। শুরুতে একটু আসতে চাই, আপনারা দেখলেন যে খালেদা জিয়ার যে মামলা, এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অভিযোগ হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আসলে বিলম্বিত করতে চাইছেন বেগম জিয়ার আইনজীবীরা। এই অভিযোগের ভিত্তি কি? এতে লাভ কি খালেদা জিয়ার? জনাব আনিস আলমগীর। খালেদা জিয়ার লাভ কি? অবশ্যই বিলম্বিত হয় কি এখান থেকে কি বেনিফিট আসতে পারে? এটা তো অবশ্যই যারা মামলায় যারা আসামি থাকে, আসামি পক্ষের একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে যে রাজনৈতিক মামলাগুলো, ওগুলো যদি ডিলে হয় তাদের তো লাভ আছে। লাভ আছে মানে আবার তারা ক্ষমতায় আসলে সেগুলো আবার বাদ দিয়ে দেবে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। যারা ক্ষমতায় আসে তারা দেখা যায় তাদের বিরুদ্ধে আগে যে সরকার থাকে, সেই সরকার যে মামলাগুলো করে সাধারণত দেখা যাচ্ছে পরের বছরে এসে, পরের টার্মে তারা এসে সেই মামলাগুলো কিন্তু সে তো আসতে অনেক, এখনো 4 বছর বাকি আছে, তাই না? কে জানে কার টাইম কখন আসে। জনাব ইকরাম কবির, আসলে কি কোনো লাভ দেখেন মামলাগুলোতে? মানে আমার কমন সেন্স যা বলে সেটি হলো যে মামলা যত ডিলে করা যায় তত একটা সুবিধা পাওয়া যায়। যে মামলায় আমি জিতবো কি হারবো সেটা বড় কথা না, বড় কথা হলো যে আমি আমার লয়ারকে দিয়ে মামলা যত ডিলে করাতে পারবো ততদিন ওই জিনিসটা ঝুলে থাকলে রিজলভ হবে না। আমি যদি দোষী হই তাহলে আমি আরো বেশি চাইবো না যে মামলাটা তাড়াতাড়ি রিজলভ হয়ে যাক। আমি যত দেরিতে রিজলভ হয় তত ভালো। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে শুধু খালেদা জিয়া কিংবা অন্যান্য পলিটিশিয়ানরা না, আমরা যে কেউ যে কোনো মামলায় যখন ঝুলে যাই
তখন দেখা যায় যে যেই মানুষটা আসলে দোষ করেছেন তার একটা টেন্ডেন্সি সবসময় থাকে যে ওটাকে যত ডিলে করা যায়, একটা ডিলে করতে করতে একটা সময় যিনি মামলা করেন তিনি কিন্তু আবার হাঁপিয়ে যান, সেরকমও একটা ব্যাপার হয়। তারপরে লয়ারদের মধ্যে অনেক ধরনের নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের মধ্যে আবার কেউ না কেউ, একজন বাদী বিবাদী দুজনের কেউ না কেউ লাভবান হতে পারেন। এটা সাধারণত, আর যখন রাজনীতিবিদদের নিয়ে মামলাটা হয় তখন তো আমরা দেখেই আসছি যে এটা ঝোলাতেই হবে এরকম একটা। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি বেগম জিয়া একটি জনসভায় বলেছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল সেগুলি এই সরকার এসে উইথড্র করে নিয়েছে, কিন্তু খালেদা জিয়ার মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। এই ধরনের অভিযোগ ওনারা করছেন, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এটাও দেখা যাচ্ছে যে সরকার দলের অনেক নেতার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলো অনেকগুলো উইথড্র হয়েছে। আর কিছু তো অহেতুক মামলা ছিল, সেটাও বলা যায়, কারণ সরকার যে বিএনপি আমলে আওয়ামী লীগের রাজপথের কর্মীদের বিরুদ্ধে এত সব উদ্ভট সব মামলা করেছিল, যেটা এখনো সেই একই স্টাইলে হচ্ছে, যে বড় বড় নেতাদেরকে মামলা করছে যে ওই গাড়ি পোড়াইছে, কারো কাকে যেন আঘাত করছে, ছোটখাটো, মানে এটা হাস্যকর সব মামলা হয়। এই রাজনৈতিক মামলাতে আওয়ামী লীগের বহু সংখ্যক ব্যক্তি আসামি ছিল, সেগুলো বেছে বেছে দেয়। এই জন্য তো একটা বিশেষ কমিটিও করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তো তারা বেছে বেছে তাদের লোকদেরই বেশি খালাস করেছে, এটা মানে বলাটা ভুল হবে না। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা খালাস করেছে বর্তমান সরকার, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা খালাস করেছে বলেছেন, সেটা এক প্রসঙ্গ। কিন্তু উনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেটা তো এই সরকারই করে নাই, এর সিংহভাগ মামলাই করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে। তো উনি কেন এটা ফেস করতে সমস্যা হচ্ছে ওনার? উনি যদি এই ঘটনায় জড়িত না হন, উনি যদি এই দুর্নীতি না করে থাকেন, জানিয়েছেন আদালতের উপর তার অনাস্থার কথা কিন্তু জানিয়েছেন। আদালতের উপর অনাস্থা তো সবসময় সবাই থাকে, যে দোষী তাকে যাকে দোষী করা হয় সে সবসময় অনাস্থা পেশ করেন। আজকে আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে মামলাগুলোর কথা বলা হচ্ছে, এই যুদ্ধাপরাধীদের মামলার বিষয়টা, কোন যুদ্ধ অপরাধী আদালতের উপর আস্থা রাখছেন? তারা দেশে বিদেশে এমনকি সরকারের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে কি না করছেন। এই আমাদের এখানে সবচেয়ে বড় খারাপ টেন্ডেন্সি হচ্ছে যে নেতা নেত্রীদের বিরুদ্ধে যখন মামলা হবে, তারা যখন আদালতে যাবেন, তারা যেই নেতা নেত্রী বহর নিয়ে যেই কাণ্ড কারখানা আদালতে করেন, সেটাই তো বড় আদালত অবমাননা। ওই আদালত কি করে সুস্থ বিচার করবে এবং ওই আদালত কি করে একটা সম্মানের জায়গায় থাকে? আপনি নিজেই তো আদালতকে অবমাননা করেন, আপনারা নিজেরাই তো আদালতকে। আমি একটু বলি, তবে আনিস, আমাদের দেশে, বাংলাদেশে প্যাটার্নটাই কিন্তু এরকম। সেটাই বলছি আমি। সুলতানা যখন বলছে যে বিশেষ সরকারের কথা বলছি, সুলতানা যখন বলছে যে শেখ হাসিনা ক্ষমতায় এসে তার বিরুদ্ধে যেসব মামলাগুলো ছিল সেগুলো কোনোভাবে দেখা গেছে যে সেগুলো খারিজ হয়ে গেছে, উনি মামলা থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু খালেদা জিয়ার এগেনস্টে যেসব মামলা ছিল সেই মামলাগুলো এখনো ওরকম ভাবে হয়নি। আমাদের দেখা যাবে যে খালেদা জিয়া যদি উনি কখনো, তার দল কখনো ক্ষমতায় আসেন, তখন ওই একই কাজ হবে এবং তখন দেখা যাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে একটা, তাহলে তার আগে নিচ্ছি একটা আরেকজনের অন্যায় করবে, সেটা তো 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে গতকাল রাতের বেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই মুক্তিযুদ্ধের মাসব্যাপী যে কর্মসূচি, সেই অনুষ্ঠানে বেগম জিয়া দাবি করেছেন যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের নির্বাচন এবং আন্দোলনের ঐক্য ছাড়া আর কোন রকম ঐক্য নাই। জনাব ইকরাম কবির, আপনি এর সঙ্গে একমত? উনি এটা বলে যাচ্ছেন, অনেকদিন ধরে বলে যাচ্ছেন যে নির্বাচন এবং নির্বাচন ছাড়া, আন্দোলন ছাড়া আর কোনো ধরনের ঐক্য নাই, এটা বিএনপি নেতা নেত্রীরাও বলে যাচ্ছেন। কিন্তু জামাতে ইসলামে
এখন যে দলটা তার যে টপ লিডাররা যারা 71 সালে মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদেরকে তো কখনো উনি মানবতা বিরোধী অপরাধী বলেন নাই। এটা একটা বড় পয়েন্ট আমার। কিন্তু কিন্তু বিএনপি তো কখনো তাদের পক্ষে অবস্থান নেয়নি। আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে যে রায় তার কারণ তাদের সাথে ইলেকশন বিএনপি অ্যালায়েন্স নেতাদের ছিল। কিন্তু ফাঁসির আদেশ হচ্ছে, কিন্তু বিএনপি কিন্তু হরতাল বা এই জাতীয় কোনো প্রতিবাদ কর্মসূচি কিন্তু তারা করছে না। কারণ আসলে তো তারা যুদ্ধাপরাধী। বিএনপি নেতাদের কার বিরুদ্ধে এই- হয়েছে? আপনার গত উনি 15 দিন প্রকারান্তে- আগে একটা ইয়ে হলো, সেখানে সে সেটা তো তখন বিএনপি কিন্তু- নেতা না, সেটা হ্যাঁ বিএনপি নেতা, অত হাই প্রোফাইলের নেতা না, কিন্তু ফাঁসির রায় তো এনিওয়ে হয়েছে। সেটার কথা আমি তা আমি আসি। এখন নামটা মনে হ্যাঁ আসছে না। আমি আসি, সেটা হলো যে উনি হয়তো বিএনপি তার দলের লোকের যুদ্ধাপরাধের মামলা হচ্ছে তার বিরুদ্ধে, সেই ব্যাপারে উনি কিছু বলছেন না। তারা তো কিছুই বলছেন না। এইটাই তো আমাদের মনে সন্দেহের একটা আমরা না, এক suspicious সময় যে হয়ে যাই। বলে নাই তা না, কিন্তু- এক সময় নিজামীর কথা বলেছেন, তারপর মুজাহিদের কথা বলছেন যে উনাদের ছেড়ে দেওয়ার কথা বলেছেন, উনি জনসভায় বলেছেন। কিন্তু যদি উনি এটার উপর অনাস্থা এনেছেন এই আদালতের উপর, এবং বলেছেন যে উনারা আসলে সত্যিকারের বিচার করবেন, সেটা উনারা বলেছেন। তো উনি সত্যিকারের বিচার করবেন, কিন্তু গত 1 বছর 2 বছর যে বিচারগুলো হচ্ছে তখন কিন্তু তারা কোনো কিছু বলেননি। তারা এই গত 2-1 বছর ব্যস্ত ছিলেন যে আওয়ামী লীগের মধ্যে যেসব যুদ্ধাপরাধী আছে তাদের বিচার কেন হচ্ছে না, এই কথাটাই উনি বলে আসছেন। আজকের উনার গুলশান কার্যালয়, গতকাল গুলশান কার্যালয় থেকে যেই ভাষণটি উনি দিলেন বিএনপির মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে, তার মধ্যে উনি একটা কথা খুব স্পেসিফিক্যালি বলেছেন যে বিভিন্ন মানুষের রেফারেন্স দিয়ে তিনি বলেছেন মাওলানা নুরুল আমিন, একে ফয়জুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম তিনি উল্লেখ করে বলেছেন যে এরা রাজাকার এবং এদেরকে আওয়ামী লীগই আসলে ক্ষমতার স্বাদ পাইয়েছে। উনি স্পেসিফিক, উনি না, এই শুধু তিনটি নাম বলেছেন। বিএনপি নেতারা যেটা বলতে চান, এই যে নুরুল কি বলেন, নুরুল আমিন, মাওলানা নুরুল আমিন, না একজন মন্ত্রীর নাম আছে এখানে, খন্দকার মোশাররফ হোসেন, না তারও আগে নুরুল ইসলাম বোধহয়, নুরুল যে আমিন, হ্যাঁ। যে ইয়েটা ছিল, যে ধর্ম প্রতিমন্ত্রী ছিল এক সময়, তার কথা বারবার বলছেন এরা, যে বিএনপি নয় আওয়ামী লীগই এই যুদ্ধ অপরাধীদের মন্ত্রীতে সাথ দিয়েছে। বিএনপি বিরুদ্ধে যে অভিযোগটা আওয়ামী লীগ করে থাকে, বা বলা হয় যে 2 জন মন্ত্রীকে তারা পতাকা দিয়েছেন গাড়িতে, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা এটা বলে থাকেন। কিন্তু যার কথা বলছেন উনি এত ছোট পর্যায়ের নেতা ছিলেন যে ওইটা মানে ইনসিগনিফিক্যান্ট। কিন্তু জাতীয় পর্যায়ের নেতা যারা, এই আমরা যদি বলি নিজামীর কথা বলি, আমরা যদি মুজাহিদের কথা বলি, এদের সাথে তো তুলনা হবে না। এরা তো সরাসরি খুনের সঙ্গে যুক্ত ছিল, এরা তো মাস্টারমাইন্ড ছিলেন। এরা তো মাস্টারমাইন্ড ছিলেন, এরা তো এই লেভেলের নেতা না। তো আমি যদি কোথাকার চুক্কু মিয়াকে ধরে বলি যে ওকে তো আওয়ামী লীগ এই করেছিল, সেটা এদের সাথে তুলনা হয় না। না, তুলনা তো ডেফিনেটলি হয় না, কিন্তু আমাদের যেহেতু সমাজ আসলে বিভক্ত, মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতারও একটা তো বিষয় আছে। সুতরাং আপনি কার বিচার করবেন, কার বিচার করবেন না, সেই যদি আপনার উচ্চতা দিয়ে, মানে তার প্রোফাইল দিয়ে বিচার করেন, সেটা কি তাহলে সঠিক হয়, গ্রহণযোগ্যতা পায়? না, এটা প্রোফাইলের বিষয় না, এটা হচ্ছে অপরাধের বিষয়। এটা ও কি এখন বর্তমানে কি সেটা তো বিষয় না।